হাদিকে খুন করার এই ভয়ঙ্কর অপারেশনে যারা যুক্ত ছিল তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনতে পারলে প্রফেসর ইউনূস সরকার 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন সম্পন্ন করতে পারবে না, লিখে রাখতে পারে। মির্জা আব্বাসের মতো লোক এই কাজ করতে পারে না। যারা করতে পারে তাদেরকে জিজ্ঞাসা করেন। ইসলামের একটা সীমা থাকা উচিত। জামাত শিবিরকে ধরেন। হ্যালো, আমি আবার আসলাম। আপনাদেরকে আমার কিছু কথা শেয়ার করার ছিল। আমি ফেসবুকে ভিডিও দেওয়ার পর দেখলাম যে অনেকেই অনেক প্রশ্ন করছেন, নানা ধরনের মন্তব্য করছেন, আমার কথা হয়তো বিশ্বাস করছেন না। অনেকের একটা প্রশ্ন ছিল যে আসলে আমি দেশে আছি বা আসলে দুবাই যাইনি। আমি একটু খুলেই বলি, কারণ এই 15-20 দিন পরে যেহেতু আমি বলছি, আমি দুবাইতেই, দুবাইয়ের শারজাতে আছি। এখন আমি দুবাই আসলাম কিভাবে সেটাও বলি। আমার একটা ক্লোজ ছোট ভাই আছে, খুব কাছের। তার নাম হচ্ছে কাউসার মোল্লা, তার বাবার নাম হচ্ছে ইয়াসিন মোল্লা। তো এই কাউসার মোল্লা আমার খুবই ভালো একটা ছোট ভাই, সে আমাকে সবসময় হেল্প করে। তার ওখানে আমি ছিলাম এক রাত ছিলাম, কারণ ওখানে থাকার পিছনে কারণ হচ্ছে মানে তার সাথে আবার আমাদের যে র্যাব 2 সেখানে খুবই ভালো সম্পর্ক। তার ওখানের একটা এএসআই আছে তুষার নাম, তার সাথে খুব ভালো সম্পর্ক থাকার কারণে সে কিন্তু প্রথম আমাকে ফোন দিয়ে জানায় যে ভাই এই ঝামেলা হয়েছে, আপনি জানতে পারছি, আপনি আমার বাসায় আসেন, এরপরে আমি আপনাকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করব। তো আমি পরে বুঝতে পারিনি, পরে ফেসবুকে দেখলাম, দেখার পরে সে আমাকে লিঙ্ক দিল, দেখার পরে আমি তার ওখানে চলে যাই এবং এক রাত তার ওখানে ছিলাম। তার বাবা ইয়াসিন মোল্লা মোটামুটি পাওয়ারফুল লোক আর টাকা পয়সা আছে অনেক। তো এই কাউসার যেহেতু র্যাবের সোর্স হিসেবে কাজ করে, তো সে আমাকে হেল্প করছে, অনেক হেল্প করছে, আমি ওখান থেকে চলে আসতে পারছি। আর এই কাউসারই কিন্তু আমাকে হাদির সাথে পরিচয় করে দিছিল। আমার কাজের জন্য কাউসার মোল্লা আমাকে হাদির সাথে পরিচয় করায় দেয়। আমি তার নামটা কেন বললাম, কারণ আমার তাকে সন্দেহ হয়েছে। সে আমাকে দেশ থেকে করছে, সেভ করছে, সবকিছু করছে। যেহেতু কাজটা আমি করি নাই, সে জানতো যে আমি কখন হাদির কাছে যাই, কি করি না করি, সবই জানতো, কারণ আমার কাজের জন্য আমি যাচ্ছিলাম, এটা সে জানতো। যেহেতু সে আমাকে পরিচয় করেছে, তাকে আমি, সে নিজেকে এখন ওই নাহিদ সার্জিস, তারপর আপনার হাদি, এদের খুব ক্লোজ আমাকে বলছিল। সেই বিদায় আমি তাকে বারবার বলছিলাম যে আমাকে তাহলে একটু পরিচয় করায় দেন আমার কাজটার জন্য, আমার কাজটা তো এখন দরকার, কারণ আমার প্রতিষ্ঠানে কোনো কাজ নেই। তো সে আমাকে পরিচয় করায় দেয়। কিন্তু যখন সে, আমি জানি না, ওখান থেকে চলে আসার পর, বিদায় নিয়ে চলে আসার পর হাদি গুলি খাইছে এবং সে আমাকে আশ্রয় দিছে এবং সে আমাকে সেফ এক্সিট করে দিছে, আর সে র্যাবের সোর্স হিসেবে কাজ করছে। যখন এগুলো আমি মিলাইলাম, তখন আমার কাছে মনে হলো যে সে অনেক কিছু জানে। তাই আমি তার কথাই বললাম যে আপনারা একটু, আমি বাংলাদেশের পুলিশ প্রশাসনকে বলবো যে আপনারা একটু কাউসার মোল্লা আর তার বাবা ইয়াসিন মোল্লা, এই দুজনকে একটু জিজ্ঞাসাবাদ করবেন যে আসলে মূল ঘটনা কোথায়, আমাকে কেন, আমার মনে হচ্ছে তারা আমাকে ফাঁসাইছে। তো এটা গেল। তাদের সাথে জড়িত র্যাবের সোর্স হিসেবে সে কাজ করে, তাদের সাথে জড়িত র্যাব 2 এর তুষার নামে একজন এসআই আছে, আপনার তাকেও জিজ্ঞাসাবাদ করবেন। এখন আমি আরেকটা কথায় আসি। আপনারা বলছেন যে আমি কেন দেশ ছেড়ে চলে গেলাম। আরে ভাই, আমি তো মানুষ, আমি ব্যবসা করে খাওয়া ছেলে। দিন শেষে দেখা যাবে যে আমি দেশে থাকবো, আপনারা আমাকে মব করবেন। তো যেহেতু মবের যুগ চলতেছে এখন, 5ই আগস্টের পর থেকে আপনারা মবের একটা যুগ নিয়ে আসছেন, তো আমি কিভাবে মানে দেশ না ছেড়ে আসি? আর আমাকে তো কালচারই বলছে যে আপনি দেশ ছেড়ে চলে যান, আপনি দেশে থাকলে অনেক ঝামেলা হবে। তো আমি দেশ ছেড়ে চলে আসছি। পরবর্তী জানতে পারছি এই কাউসার র্যাবের সবার সাথে ঘুরে ঘুরে মানে মোটামুটি র্যাবকে ব্যস্ত রাখছে এবং আমার ফ্যামিলিকে সেই মোটামুটি
ইনফরমেশন গুলো দিছে। তো আমি বারবার বলছি যে আপনারা কাউসারকে ধরেন, আমি শিওর এ আমাকে ফাঁসানোর পিছনে ওর অনেক বড় হাত আছে এবং সে জানে যে কাজ কাদের। যেহেতু তার ব্যাকগ্রাউন্ড, আমার ছোট ভাই ভালো সম্পর্ক ছিল, তার ব্যাকগ্রাউন্ড কিন্তু ভালো ছিল না। একটা ভিডিও আমি শেয়ার করব, সে কিছুক্ষণ পরে তার হাতে আর্মস ছিল, এই ভিডিওটা আমি শেয়ার করব। এটা আমাকে একজন পাঠাইছে। ওকে, আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন আপনাদের উত্তর দিই। আমি প্রশ্নগুলো নোট করছি, একটু একটা মিনিট। আচ্ছা, আমার ব্যাংকের যে ট্রানজেকশন, হ্যাঁ, আমার ব্যাংকের যে ট্রানজেকশন, আমি বলি, আমি সরকারি কাজ যেহেতু করি, আমার ব্যাংকের ট্রানজেকশন প্রতি বছর যে টার্ন ওভার, এই প্রতিটা টার্ন ওভারের ভ্যাট ট্যাক্স দেওয়া। ভ্যাট ট্যাক্স দেওয়া আমি প্রুফ দেখাই আপনাদেরকে। প্রতিটারই ভ্যাট ট্যাক্স দেওয়া। অ্যান্ড আমি ব্যবসা করি 2010 সাল থেকে। তো আমি ট্যাক্স দেওয়া শুরু করেছি মেবি 14 সাল থেকে। হ্যাঁ, তো ওসব কাগজগুলো নাই, একটা দুইটা বছরের খুঁজে পাইছি। এই যে দেখেন, 2022 সালে আমার 21 লাখ টাকা ট্যাক্স দেওয়া ছিল এবং 2023 সালে আমার 66 লাখ টাকা, এবং এই বছর কিন্তু আমি 9 লাখ টাকা, ব্যবসা এত ভালো ছিল না, 9 লাখ টাকা আমি ট্যাক্স দিয়েছি। ঠিক আছে, আপনাদের আরো কিছু প্রশ্নের উত্তর দেব আমি। যে আপনারা বলছেন যে আসলে হাদি টাকা নেয় না, হাদি অনেক ভালো মানুষ। আমার যে 65 লাখ টাকা আপনারা বলছেন বাজেয়াপ্ত করবেন, এই 65 লাখ টাকা আমার দুইটা আইটি কোম্পানি থেকে আমাকে দেওয়া হয়েছে এবং এটা পে অর্ডারের মাধ্যমে দেওয়া হয়েছে। আপনারা এগুলা আপনাদের যেই সিআইডি আছে তাদেরকে বলেন খুঁজে বের করতে। এটা আমার কামাই করা টাকা, তাদের সাথে ব্যবসায়িক ডিল ছিল, বিদায় এই টাকা তা আমাকে দিছে। আর এখন ওই টাকাটা আমি এফডি করে দিছিলাম আমার বাবুর জন্য, আমার ওয়াইফের নামে। ওই টাকাটা আপনারা বাজেয়াপ্ত করতে যাচ্ছেন, করেন, সমস্যা নাই। হাদিকে আমি 5 লাখ টাকা দিয়েছি, তার প্রমাণ হচ্ছে হাদি যখন আমার কাছে টাকা চায়, ঠিক এই টাকার উপরে আমি 5 লাখ টাকা লোন নিয়েছি ব্যাংক থেকে। আমার কাছে যদি ভাই 127 কোটি 218 কোটি টাকা থাকতো, তাহলে আমি কি লোন নিতে যেতাম? আমাকে খুব মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। আমি এগুলোর সাথে জড়িত না, বাবা মা জড়িত না। ওখানে আপনি এনআরবিসিতে খবর নিবেন আপনারা যে আমি 5 লাখ টাকা লোন নিয়েছি এবং লোন নিয়ে এই টাকা আমি হাদিকে দিয়েছি। কারণ সে আমাকে বলছিল যে ইসের ছাড়া, মানে অ্যাডভান্স ছাড়া সে কাজ করতে পারবে না। আরেকটা কথা, আপনারা বলতেছেন যে জাবের এত ভালো মানুষ, খুব ভালো মানুষ, মহৎ মানুষ, তারা টাকা নেয় না। জাবেরকে জিজ্ঞাসা করবেন, জাবেরকে ধরে এনে জিজ্ঞাসা করবেন যে এই গেঞ্জি বানায় দেওয়ার জন্য, 250 গেঞ্জি বানানোর জন্য কাকে বারবার ফোন দিছে, কার কাছে বারবার টাকা চাইছে। আমি ফয়সাল, আমার কাছে বারবার টাকা চাইছে ওরা। আর তাদেরকে, জাবেরকে আমি প্রথম 10,000 না 5,000 টাকা দিছি, সে বলছে ভাই হাদিয়া দিছে, যে নেন ফয়সাল ভাই। এত সৎ লোক আপনারা। আমাকে যে মিথ্যায় ফাঁসাচ্ছেন, আমি গেছি ভাই কাজের জন্য, বানায় দিচ্ছেন খুনি। আর আপনারা বলতেছেন যে তোমার বাবা মা বলছে, তোমার মা বলছে, তোমার বোন বলছে, তোমার বউ বলছে, তোমার উমুক এক মাইয়ারা বানায় দিলেন আমার বান্ধবী, যে উমুকে বলছে, যে সবাই বলছে যে তুমি এগুলা সাথে জড়িত। হ্যাঁ, আমি পাগল তো, যে আমি মানুষ মার্ডার করে আমি আমার বাসায় যাব, আমি মানুষ মার্ডার করে আমি আমার বাসায় যাব যেন আমার 14 গোষ্ঠী ধরতে পারে। মানে আমি এত বড় বোকা, এত বড় পাগল? হ্যাঁ, মানে এটা তো মানুষের কমন সেন্স। আমি কেন বাসায় যাব? আমি একটা মানুষের মার্ডার করছি, আমি তো সোজা এক্সিট নিব, আমি কেন বাসায় যাব? তারপর এই যে আপনারা বলতেছেন যে আমার মা বলছে, বাবা বলছে। আরে ভাই, আমি জেলখানায় খবর নিছি তাদের ওখানে যাওয়ার পর। আমি আমার আত্মীয় স্বজন থেকে জেলখানায় খবর নিছি যে আসলে কি হয়েছে। আমার ওয়াইফ বলছে, আমার বাবা মা সেম একই কথা বলছে, যে তাদেরকে বলা হয়েছে বারবার যে রিমান্ডে যদি 164 না দেন তাহলে আমরা আবার আপনাদেরকে রিমান্ড আনবো এবং তখন কিন্তু আমরা টর্চার করব। তাহলে কি করবে যারা জীবনে কোনোদিন প্রথম
জেলখানায় গেছে, কি মানে এগুলো কি আপনারা কি পাইছেন? যে আমি ওরা মার্ডার করছি, প্রমাণ কোথায় আপনাদের কাছে যে আমি ওকে মার্ডার করছি? আপনারা কাউসারকে ধরেন, সে আমাকে কেন সেফ এক্সিটের ব্যবস্থা করে দিচ্ছে, সে কেন বারবার আমাকে হেল্প করছে, কেন আমার সাথে হাতের সাথে পরিচয় করে দিচ্ছে? হি নোজ এভরিথিং। তারপরে যে ব্যাড ট্যাক্স টাকা, একটা প্রমাণ দেখেন তো কোথা থেকে টাকা ঢুকছে? আর ভাই আমার কামানো 65 লাখ টাকা আপনারা বাজেয়াপ্ত করে দিচ্ছেন। কেউ আমাকে টাকা দিছে? আমি ব্যবসা করে খাওয়াচ্ছি। আপনারা বারবার আমি বলতেছি আপনাদেরকে যে এখানের সাথে আমি জড়িত না, একটা পর একটা মিথ্যা ব্লেম দিচ্ছেন, যে কমেন্টের পর কমেন্ট গালাগালি করতেছেন, যা মন চাই করতেছেন। আর ভাই আপনাদের বাপ মারে ধরলো তো আপনার বাপ মা কি বলবে? হ্যাঁ, যে আপনাকে জিজ্ঞাসা করেন যে গেঞ্জি কার কাছ থেকে বাঁধিয়েছে, পতাকা কার কাছ থেকে বাঁধিয়েছে, জিজ্ঞাসা করেন। এই খুনির বিচার হবে। আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন, করেন, কি করবেন? শাস্তি দিবেন, দেন। আমার বাপ মাকে তারা তো কিছু করে নাই। হ্যাঁ, পুলিশ সব জানে। কোয়া থেকে পিস্তল উদ্ধার করছেন, আমার শ্যালককে ফাঁসায় নিয়ে গিয়ে কোথা থেকে পিস্তল উদ্ধার করে নিয়ে আসছেন? হ্যাঁ, যা মন চায় পুকুর থেকে পিস্তল উদ্ধার করে নিয়ে আসছে। মানে এগুলা কি ফাইজলামি? হ্যাঁ, আমার বোনের বাসায় পিস্তল পাইছেন, গুলি পাইছেন, এই গুলি পিস্তল আপনারা বলতেছেন বারবার যে তার বাসায় চিপ। আরে ভাই ওই জায়গার মধ্যে মোবাইল ফালাই দিছিল, ওই জায়গায় আমার মোবাইল ফালাইছে, ওই মোবাইল আনতে গেছে, ওইটার বানাচ্ছে গুলি পিস্তলের জায়গা না। বাসা থেকে কারো কাছ থেকে পাইছেন, কারো বডি রিকভারি পাইছেন আপনারা? আপনি এদেরকে ধরেন, অনেক কিছু জানতে পারবেন। হাদির সাথে লাস্ট আমার একবার কথা হয়েছিল যে একটা বিষয় নিয়ে, যে ও মানে যখন ওই যে সাদিক কামরে মেবি জামাত থেকে ও খুব আপসেট ছিল, যেহেতু ও জামাতের প্রোডাক্ট। আমাকে বারবার বলতেছিল যে ভাই আমার খুব মনে হয় কষ্ট হয়ে যাবে। আমি ওরা বলছিলাম ফাইজলাম করে যে মির্জা আব্বাস ভাই তো খুবই ভালো মানুষ, ওনার কাছে যান, উনি আসলেই ভালো মানুষ, ভাই তো ভালো মানুষ। হাদি নিজেও বলছে যে মির্জা আব্বাস ভাইয়ের কাছে যান, উনি ভালো মানুষ, ওনার কাছ থেকে আপনি যা 2-4 কোটি টাকা নিয়ে আপনি নির্বাচনটা বাদ দিয়ে দেন। এটা আমি একবার ফাইজলাম করতেই বলছি। তো বলছে ভালো তো, ভাই যদি টাকা দেয় তাহলে তার নির্বাচন করা লাগবে না। তো হাদির মুখে শোনা মির্জা আব্বাস ভাই ভালো লোক মানুষ, মির্জা আব্বাসের মতো লোক এই কাজ করতে পারে না। যারা করতে পারে তাদেরকে জিজ্ঞাসা করেন। ইসলামের একটা সীমা থাকা উচিত। জামাত শিবিরকে ধরেন, খারান হাইসানি। হ্যাঁ, দাঁড়ান এডিটর সাহেব, আমি না এনার্জি নষ্ট করবো না বিএনপির জন্য এসে, বিএনপির জন্য হাইসে এনার্জি নষ্ট করবো না, ঘোড়ায় আসুক। এডিটর সাহেব কি বলেন? এই দলের ভোট দিয়া ক্ষমতা আনবেন, ভাইবা দেখেন। নির্বাচনে দাঁড়িয়েছি লিফলেটটা দিয়ে সালাম দিয়ে, কেন নির্বাচন করবা? আমি এমপি হতে চাই। এমপি কেন হবা? আমি দেশের জন্য পলিসি মেকিং এ সাহায্য করতে চাই। তোমার কি কোনো অভিজ্ঞতা আছে? আমি বললাম কেমন অভিজ্ঞতা? বলে তুমি কোনোদিন ওয়ার্ড কাউন্সিলর হয়েছো, তুমি এমপি হইতে চাও? মানে এই আমার জাস্ট আমি একটু ধৈর্য হারাই গেলাম। যে এরপর আমি বললাম বলে তুমি এরপর পরে যে প্রশ্নটা করো, তুমি তাহলে এখানেই কেন করছো? আর কোনো নাই? আমি বললাম আমি এখানের ভোটার, ঢাকা 8-এর ভোটার, করতে সমস্যা কি? এরপর সে আমাকে বললো যে তুমি কি ওয়ার্ড কাউন্সিলর হয়েছো? আমি বলি ওয়ার্ড কাউন্সিলর আর এমপির কাছ তো এক না, আমি ওয়ার্ড কাউন্সিলর কেন? তারপর আমি বললাম আমি শুরু করছি এমপি দিয়ে, আমি তো একদিন জাতিসংঘের মহাসচিব হইতে চাই, সমস্যা নাই তো। তারপর সে দেখলাম খুবই ট্রিগার্ড হয়ে গেছে। হ্যাঁ, বাচ্চা মানুষ। আমি বললাম চাচা এই মনস্তত্ত্ব ভাঙতে হবে। উঠেই সে বললো তোমরা তো সবকিছু ভেঙে ফেলছো। আমি বললাম ইয়েস, ইনশাল্লাহ আমরা আরো অনেক কিছু ভাঙবো। মির্জা আব্বাস তো এই হত্যা চেষ্টার 1 নাম্বার সন্দেহভাজন। যে গুলি করেছে সে তো জেলে ছিল, অস্ত্র সহ ধরা পড়েছিল। তাহলে জামিন করেছে কে জানেন না? বিএনপির আইন বিষয়ক সম্পাদক। বিএনপি আলারা এসে কয়, আমি ফেসবুকে লিখেছি, তাই কয় যে আইনজীবী মামলা নিবে না, জামিন যোগ্য ছিল জামিন পাবে না। বুঝে একেবারে শেষ। অস্ত্র সহ ছিনতাই করতে গিয়ে আটক হইলে সেটা জামিন যোগ্য না, কারণ বিষয়টা 2টা গুরুতর আইনের ধারার মধ্যে পড়ে। পেনাল কোড 1860-এর ধারা 392, এটা ছিনতাই, রবারি, এটা শাস্তি 10 বছর পর্যন্ত কারাদণ্ড, তার সাথে জরিমানা, এটা নন বেলেবল। আর ধারা 397, ছিনতাইয়ের সময় মারাত্মক অস্ত্র ব্যবহার, যদি ছিনতাই করতে গিয়ে অস্ত্র প্রদর্শন ব্যবহার করা হয়, ভয় দেখানো হয়, তাহলে ধারা 397 যুক্ত হয়। এটার শাস্তি কমপক্ষে 7 বছরের সশ্রম কারাদণ্ড। আদালতের বিবেচনায় যাবজ্জীবন পর্যন্ত যাইতে পারে। সিআরপিসি 2nd শিডিউল অনুযায়ী যে সমস্ত অপরাধের সাজা 7 বছর বা তার বেশি, সেগুলো নন বেইলেবল। হাসিনা আমলে তাপস যেভাবে টেকা কামাইছে না আদালত থেকে, যে কোনো জামিন, যে কোনো রায় তাপসরে বকরা দিয়া তারপরে আসতো, ওইটা কিছু বিচারপতি পাইতো।
আর বাকিটা তাপস রাখতো, আর কিছু হাসিনা পাইতো আর কি। তো এইভাবে এই বিএনপির আইন বিষয়ক সম্পাদকে দান্দা করিচ্ছে এখন, ওর কালে টাকা আর টাকা, সব আওয়ামী লীগের তারে ধরে আর জামিনের ব্যবসা করে লাল হয়ে যেতেছে। ওই এবার দেখেন আরেক বিএনপি কনস্টেবল রাশেদ, গলকম্বল থেরিয়াম, গলা নেটি মাংস ঝুলে থাকে, এর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বিএনপির, সেটার অ্যাডমিন সে, এটা ওর একমাত্র যোগ্যতা। সে দেখেন কি লিখেছে, দেখেন হাদিরে বাটপার বলতেছে, ভণ্ড বলতেছে, কারণ সে ভোটে দাঁড়াইছে। দেখেছেন, মানে কেউ ভোটে দাঁড়াইতে পারবে না, বিএনপির বিরুদ্ধে ভোটে দাঁড়াইলে সে বন্ড, সে বাটপার। শুধু তাই না, হাসনাতকেও সে ভণ্ড বলতেছে, বাটপার বলতেছে। মানে হাসনাতদেরও খাইয়া দেওয়ার একটা পরিকল্পনা আছে বিএনপির লোকজনের। একটা জাউরা আছে বিএনপির নেতা ডাক্তারদের, দেখেন হাদিরে কি কইতেছে, গালিগালাজ। দেখেছেন তো, বিএনপি ক্রমাগত ঘৃণা উৎপাদন করে গেছে। আচ্ছা, এদের মাতবর বুড়া নেতা, তার কাছে আসি, মির্জা ফখরুল সাহেব। হ্যাঁ, দেখেন আগে ভিডিওটা শুন। আপনার আজকে দুপুরে যে একটা গুলির বিদ্ধ হয়েছেন হাদি সাহেব, না হাদি ওসমান ইনসাফ পার্টির ওসমান হাদি সাহেব, ইনকিলাব পার্টি, দুঃখিত, ইনকিলাব পার্টি যে মঞ্চ, ইনকিলাব পার্টির মঞ্চের সম্ভাব্য প্রার্থী। শুনেছেন, সে হাদির নামই জানে না, ইনকিলাব মঞ্চের নাম জানে না। আবার শুনেন, হাদি সাহেব, না হাদি ওসমান ইনসাফ পার্টির ওসমান হাদি সাহেব, ইনকিলাব পার্টি, দুঃখিত, ইনকিলাব পার্টি যে মঞ্চ, ইনকিলাব পার্টির মঞ্চ। আবার হাদি যখন গুলি খেয়েছে হাসপাতালে নিয়ে গেছে, ওটি মির্জা আব্বাস গেছে, তারে ভুয়া ভুয়া বলছে। এর জন্য হুঁশিয়ারি দিতেছে মির্জা ফখরুল, শুনেন। চক্রান্তকারী তারা সেখানে সমবেত হয়ে উত্তেজনামূলক স্লোগান দেয় এবং এক পর্যায়ে তারা একটা মব সৃষ্টি করার চেষ্টা করে, যেটাকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং হুঁশিয়ার করে দিতে চাই আমরা সকল পক্ষকে। এই ধরনের আচরণ করতে গেলে বিএনপি বসে থাকবে না, বিএনপি তার জবাব সাথে সাথে দেবে। শুনেছেন, এটি শেষ না, মির্জা আব্বাস নিজেও আবার হুঁশিয়ারি দিছে, শুনেন। আমি যখন হসপিটালে যাই তখন তারা আক্রমণাত্মক স্লোগান দিচ্ছিল। শান্ত থেকেছি, নীরব থেকেছি, কিন্তু ওই মুহূর্তে যদি আমার নির্দেশনা পেত তাহলে তোমাদেরকে তুলোধনা করতে আমাদের ছেলেরা শুনেছেন, 2023 সালের অক্টোবরে দুটা পটকা ফুটেছিল পল্টনে, আর সবাই মিলে ভাগিছে, আর বুক ফুলা উই কইছে, মির্জা আব্বাসই কইছে, প্রাণ ভয়ে দাঁড়াইতে পারি নাই। আর এখন মুখ ফুটিছে, তুলে ধরা করে দিবে নাকি। হ্যাঁ, ভাষা দেখেন, ভাষা বিএনপির স্থায়ী কমিটির নেতার, বুড়া নেতার ভাষা। 2 পা হাঁটবার গেলে 4 বার দম ফুটে যাবে, উই তুলে ধরা করে দিবে, ভাষা দেখেন। সর্বোচ্চ নেতা বিএনপির, এই দলের ভোট দিয়া ক্ষমতা আনবেন, ভাইবে দেখেন। মির্জা আব্বাস তো এই হত্যা চেষ্টার 1 নাম্বার সন্দেহভাজন। অবশ্যই যে কোনো অপরাধ বিজ্ঞানে মির্জা আব্বাসকে সন্দেহের তালিকায় রাখা হবে, এটা তার উপরে বিলা হয় না, এটাই নিয়ম। সে করাইছে কি করায় নাই সেটা অন্য আলাপ, কিন্তু হাদি মারা গেলে বা নির্বাচন করতে না পারলে হাদি, মির্জা আব্বাসের লাভ তো সরাসরি লাভ। এই তদন্তে মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদ করা হবে, যতই খারাপ লাগুক শুনতে, এটা করা হবে। শুটারদের সাথে মির্জা আব্বাসের কোনো কানেকশন আছে কিনা খুঁজে দেখা হবে, এটাই নিয়ম। যে কোনো তদন্ত কর্মকর্তা এই কাজ করবে। মির্জা আব্বাস কোন মহারাজা এসে গেছেন আপনি যে ভুয়া ভুয়া কইতে পারবে না, পলিটিক্স করতে এসেছেন, চামড়া এত পাতলা কেন? ম্যাখরে তো থাপ্পড় মারিছিল এটি প্রেসিডেন্ট, এটি ভুয়া ভুয়া কইছে, আপনি তো গায়ে হাত তোলে নাই, মাইনের ভয় দেখান কেন? মাস্তানি, হ্যাঁ, বুড়া হয়েছেন তাও খাইসলত যায়নি না, মায়ের ভয় করে নাকি আজকালকার পোলাপান? হাসিনার সাথে সিস্টেম করে টিকেছিলেন, সবাই জানে, মুখ খুলেন না। আপনার জন্য তোফা রেডি হইতেছে, কলে ইলেকশনের আগে পেয়ে যাবেন। মুখ সামাল, আওয়াজ নিচে। এই সমস্ত বিএনপির গুন্ডামি হুমকিকে বাংলাদেশের পাবলিক দেন। এবার আসেন, বিএনপির আরেক বাটপাট শাখা আছে, এই বাটপাট শাখা হাদিরে নিয়ে কি বলছিল দেখেন। জুলাই গণ অভ্যুত্থানে হাদির অবদান কি দেখতে হবে না? এই গণ অভ্যুত্থানের সময়ে, গণ অভ্যুত্থানের পরেও হাদি নামে কাকে মানুষ চিনত না। বাংলাদেশের সংকটে হাদিকে এদেশের মানুষ পায়নি। বাংলাদেশ যখন কাঁদছিল, বিপদে পড়েছিল, যখন রক্ত ঝরছিল, তখন হাদিরা সিনা টান টান করে দাঁড়ায়নি। তখন কিন্তু মির্জা আব্বাস ভাইরা দাঁড়িয়েছিল, তাদের হাজার হাজার কর্মীরা এখানে অবদান রেখেছে, লড়াই করেছে। শুনেছেন, শুধু এটা না,
হাদি নাকি মরা বাঘের কান কাইটা ভিড় হয়েছে। শোনেন, একটা বাঘ মরে আছে বুঝছেন, তো সেই বাঘের কানটা কাটি নিয়ে যায়, মরা বাঘের কান কাটি নিয়ে গেছে এলাকায় যায়, বলতেছে আমি তো বাঘ মারে আসছি। তো হাদির অবস্থা হলো এইরকম। শুনিছেন, বিএনপি যেটা নিজে কবের পারে না সেটাই বাটপারকে দিয়ে বলায় আর কি। বিএনপির অনলাইন গুন্ডা পুরা বাটপার আশেপাশে নিয়ে বিএনপি রাজনীতি করে। এর পুরা বিএনপি এস্টাবলিশমেন্ট হাদির পিছে লাগিছে, তারে হত্যাযজ্ঞ বানাইছে। সে বিখ্যাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংবাদিক থেকে শুরু করে আমতারেকের মতো বাটপার সব একসাথে। বিএনপির আর একটা ফ্রন্ট আছে, স্মার্ট ফ্রন্ট, হ্যাঁ, জামাই কোটার বুদ্ধিজীবীর নেতৃত্বে। সে কইতেছে আওয়ামী লীগ ঠেকাইতে নাকি দীর্ঘমেয়াদী ঐক্য লাগবে। হ্যাঁ, হেরিটেজ সাহেব, আবার তো হাসা লাগে। না থাকে আজকে আর নাই হাসি। তো যাই হোক, ঘোড়াও একটু রেস্ট নিক আর কি। তার নিজের দল কিন্তু আসে নাই। ঐক্য 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 তো হয়েছে না। একদিকে বিএনপি, ইন্ডিয়া, আওয়ামী লীগ আর ওয়াকার, আর একদিকে সারা বাংলাদেশ। সামনে নির্বাচনে খেলা হবে এই দুই ফ্রন্টে। এর মধ্যে আনিস আলমগীর ধরা পড়িছে। তো ওই কইছে যে আমি আর ইলিয়াস নাকি তারে ধরাইছি। সম্পাদক পরিষদ বিবৃতি দিচ্ছে, বাক স্বাধীনতা, ওরে বাপ রে। আবার হাসিনার দালাল বিবিসি লিখিচ্ছে যে আওয়ামী লীগ সরকারের সময় ভয়ের সংস্কৃতি গড়ে তোলার যে অভিযোগ উঠেছিল, এখন আবার সেই ভয়ের সংস্কৃতি ফিরে এসেছে কিনা সেই প্রশ্ন উঠছে। ওরে বাবা, এই বিবিসি বাংলা 2009 থেকে 2024 দীর্ঘ 15টা বছর স্থায়ী আওয়ামী ফ্যাসিবাদের যুগ প্রতিষ্ঠায় এবং খুনি হাসিনার ভয়ের রাজত্ব কায়েমে বিবিসি বাংলা অসীম সাহায্য করে গেছে, সহযোগিতা করে গেছে, পৃষ্ঠপোষকতা করে গেছে। আজ তাদের চেতনা জায়গা উঠছে, বিবেক জায়গা উঠছে। তারা আজকে আবিষ্কার করছে ভয়ের সংস্কৃতি ছিল। হ্যাঁ, যারা ফ্যাসিবাদের সময় ভয়ের ভাষা তৈরি করছে তারাই আজকে ভয়ের সমালোচক সেজে বসছে। মানে কতখানি দেউলিয়া হইতে পারে এই সাংবাদিকগুলা। হ্যাঁ, ফ্যাসিবাদের বিরুদ্ধে বয়ান তৈরি করা যাবে না, এটা স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। আমরা আরো দাবি করি যে নতুন আইন করে লুটেরা, খুনি, ফ্যাসিস্টদের পক্ষ অবলম্বনকারী দালাল সাংবাদিক, শিক্ষাবিদ, তথাকথিত সাংস্কৃতিক কর্মী, কালচারাল ফ্যাসিস্ট, এদের বিচার কইরা যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে, নয়তো আপনারা জানেন হাদি সিঙ্গাপুর গেছে। শুনলাম হাদির অবস্থা যাওয়ার সময় থেকে উন্নত হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন হাদি যেন সহি সালামতে আমাদের কাছে ফিরে আসতে পারে। হাদি অবশ্যই আমাদের সকলের দোয়ায় আর ভালোবাসায় ফিরে আসবে। আজকে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ হয়েছে, সবাই আসিছে, বিএনপি আসে নাই। যাই হোক, এই প্রসঙ্গে পরে আসতেছি। তার আগে হাদির উপরে গুলি করা নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করি। হাদির উপরে যে গুলি, এটার ক্ষেত্র তৈরি করেছে কিছু লোক। কারা, সেটা আজকে আমরা দেখব। তাকে যে হত্যা করা হবে সেই পরিকল্পনার অংশ ছিল এরা প্রত্যেকেই, এদের ক্ষমা নাই। আসেন সেটা বোঝার আগে হত্যাযোগ্য বিষয়টা বুঝে আসি। প্রাচীন রোমান আইনে হোমোসেকার বলে একটা শব্দ ছিল। এর মানে কি জানেন? জানেন না? এরা এমন এক ধরনের মানুষ যাদেরকে হত্যা করলে কোনো অপরাধ হইতো না, কিন্তু আবার তাদেরকে কোরবানি দেওয়া যেত না, মানে অপবিত্র। তারে মারা যাবে, তাতে শাস্তি নাই, কিন্তু কোরবানি দেওয়া যাবে না। সে আইনের বাইরে, আবার পুরোপুরি সমাজের বাইরেও না। অর্থাৎ সে জীবিত, কিন্তু তার জীবন, এটার কোনো মূল্য নাই, মূল্যহীন রাজনৈতিক জীবন। আধুনিককালে আগামবেন এই হোমোসেকারের তত্ত্বটাকে নিয়ে আবার ফিরে আনছেন। উনি বলছেন বেয়ার লাইফ বা নগ্ন জীবন। এটা এমন একটা জীবন যার কোনো নাগরিক অধিকার নাই, যার উপরে সহিংসতা প্রয়োগ করা যায়, যারে মেরে ফেলা যায়, কেউ প্রশ্ন করবে না। তার মৃত্যু কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। মানে যে মানুষটাকে মারা যায় কিন্তু তার মৃত্যু কোনো গণনায় আসে না। হাসিনার আমলে জামাত শিবির ছিল সেই হোমোসেকার। এদের মেরে ফেললে কোনো শাস্তি নাই, গুম করে ফেললে কোনো শাস্তি নাই, ক্রস ফায়ারে দিলে কোনো ক্ষতি নাই, কেউ কোনো প্রশ্ন করবে না। না দেশের মানুষ, না আন্তর্জাতিক সম্প্রদায়। সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধে মুসলমানরা ছিল হোমোসেকার। ওদের উঠাই নিয়ে গুয়াতানামো বেতে বিনা বিচারে আটকায় রাখা যায়, কেউ কিছু বলে না। ওরা হোমোসেকার। ফিলিস্তিনের গাজার অধিবাসী, এরাও হোমোসেকার। এদেরকে বোমা ফেলে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, পুরা জনপদ মাটির সাথে মিশায় দেওয়া যায়, কেউ কিছু বলে না। হাদিও হোমোসেকার ছিল, তারে হত্যাযজ্ঞ বানাইছিল কিছু মানুষ। আসেন দেখি তারা কারা। আগের ভিডিও শোনেন। বিখ্যাত মানুষ,
প্রচুর বিখ্যাত মানুষ, হ্যাঁ, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিখ্যাত। তার বক্তব্যটা শুনে আজকে দেখেন ইনকিলাব মঞ্চ নামে একটা মঞ্চ দাঁড় করানো হয়েছে এবং বিভিন্ন জায়গায় এরা গিয়ে ঢাকা শহরে এই বিল্ডিংটা ভেঙে দিচ্ছে, অমুক জায়গায় গিয়ে কোনো কিছু একটা মবের মতো করে করছে। শুনলেন তো, ইনকিলাব মঞ্চ কোনোদিন কিছু ভাঙছে? ওটা তো একটা কালচারাল ফ্রন্ট। গান বাজনা করে, কবিতা আবৃত্তি করে, বইপত্র আছে, লাইব্রেরি আছে। ও কি দেখাতে পারবে হাদি কখনো ভাঙতে গেছে? পারবে না। কিন্তু ঘৃণা উৎপাদন করে যারা ওর মতো মিলিটেন্ট সেকুলার না, তাদেরকে ওই গেলায় সে আবার সার্টিফিকেট দিতেছে বিএনপি রে। এটা দেখানো দরকার, কারণ এই যে যারা ঘৃণা উৎপাদন করছে তারা কারা আসলে, কার সাথে অ্যাসোসিয়েটেড, কোন রাজনৈতিক দলের সাথে অ্যাসোসিয়েটেড। বিএনপি র সার্টিফিকেট দিতে পরপর 3 টার্ম নাকি বিএনপি ক্ষমতা আসবে। শুনেন, আমি মনে করি যে বিএনপি আগামী, আমার ধারণা যে বিএনপি মিনিমাম আরো 3 টার্ম ক্ষমতায় থাকবে। এটা আমার ইনফর্মড ধারণা, এবং আমি মনে করি ইনফর্মড, হ্যাঁ, ইনফর্মড এজ ইন ইনফর্মড বাই ডিফারেন্ট ডেটা পয়েন্টস এন্ড অ্যানালিটিক্যাল পয়েন্টস। মানে এটা আমি এমনিই বলতেছি না। হ্যাঁ, শুনিছেন? ওই যেটি যেটি রিকমেন্ড করে না, সেটাই জয় বাংলা ভাবি। এখন বিএনপি এই এক টার্মে আসতে পারতেছে না, 3 টার্মের জন্য ভোটে এনে দিছে। ওরে বাপরে, তালে বরের তালে বর। শুধু এই টার্মে না, জিন্দেগিত ক্ষমতাতে আসতে পারবে না বিএনপি। ইন্ডিয়ার সাথে ঘুটু করে ক্ষমতা আসা যায় না রে পাগলা। বাংলাদেশে আর ক্ষমতা আসা সম্ভব না ইন্ডিয়ার সাথে ঘুটু করে। মুক্তিযুদ্ধের চেতনা মারাইলে বাংলাদেশে পাবলিকে ভোট দিবে না। যাই হোক, আরেকজন দেখেন, হাদিয়ার হাসিনার ছবি দিয়ে কইতেছে ডেভিল, শয়তান। চিন্তা করেছেন, ডেভিল চিনেন তো রে? বিএনপির বিশিষ্ট বুদ্ধিজীবী। শুধু তাই না, হাদিকে আমার ঘেটুপুত্র বলছে। কইছে 2024-এর বর্ষা বিপ্লবের পুন মারছে নাকি ইনকিলাব মঞ্চ। দেখেছেন? না না, শেষ হয় নাই, আরো আছে। হাদিকে নাম দিছে, দেখেছেন? এখন দেখবেন ওই আবার কাইন্দা কেইটা শেষ হাদির জন্য। হাদির হত্যাকাণ্ডের পিছনে ডিজিএফআই আছে, এটা আমার শক্ত অনুমান। প্রত্যেকটা জায়গায় ডিজিএফআই এর সিগনেচার বর্তমান। কেন কইছি? কারণ ওয়াকারের পথ বালক আর ডিজিএফআই হাদির ঘটনা নিয়ে একদম প্রথম থেকে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যাচার করতেছে। কিভাবে? একদম দেখাই দিই চোখে আঙুল দিয়া। ঘটনা ঘটে শুক্রবার 12 ডিসেম্বর দুপুরের দিকে। ঘটনা ঘটার সাথে সাথে এই ওয়াকারের পথ বালক আসল অপরাধীকে আড়াল করার জন্য কইল কি ভারত থেকে আসছে নাকি 80 জন শুটার বানোয়াট গল্প প্রচার করলো। কিন্তু ডিসেন্টের অনুসন্ধানে আসল অপরাধী বের হয়ে আসলো, আদাবরের লীগের সন্ত্রাসী যে জেলে ছিল, তারা জামিন করাইছে বিএনপির নেতা। তারপরে কি হলো? ঘটনার ঠিক পরের দিন সে অপরাধীর অবস্থান সম্পর্কে ভুয়া ডাহা মিথ্যা তথ্য ছড়ায় যে অপরাধীরা 12 ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় ভারতের গুয়াহাটি পৌঁছে গেছে। অথচ আবার সে নাকি এটা আবার হোয়াটসঅ্যাপে ইন্টারসেপ্ট করে পাইছে। চিন্তা করেন। অথচ অপরাধ ঘটে দুপুরের দিকে ঢাকা থেকে রওনা দিয়ে সন্ধ্যায় আসামের গুয়াহাটি পৌঁছানো সড়ক পথে অসম্ভব একটা ঘটনা। এছাড়া ঘাতক ফয়সালের বাবা মা আদালতে তাদের স্বীকারোক্তিতে বলছে ঘাতক সেই শুক্রবার রাতে ঢাকার আগারগাঁওয়ে তার বোনের বাসায় ছিল। অর্থাৎ ঘাতকেরা যখন ঢাকায় তাদের বোনের বাসায়, সেই সময় ওয়াকারের পথ বালক গুজব রটাইতেছে যে তারা ভারতে চলে গেছে। চিন্তা করেন, তাদের সন্ধান করে লাভ নাই। মানে বুঝিছেন? যুগান্তরে তার বাবা মা প্রকাশিত বক্তব্য অনুযায়ী সেই রাতে ঘাতকের বোনের বাসায় তারা দেখা করে ফয়সালের সাথে। সেখানে আসামি শুটার ফয়সাল তার অবস্থান নিরাপদ মনে না হয় আগারগাঁও থেকে মিরপুরে যায়। পরে শাহজাহানপুরে আসামি মোহাম্মদ হুমায়ুন কবিরের ভাতিজা আরিফের বাসায় যায়। শুটার ফয়সালের ব্যাগ নিয়ে তার বাবা হুমায়ুন কবির একটা সিএনজি ভাড়া করে দেয় এবং সঙ্গে কিছু টাকাও দেয়। পরবর্তীতে আসামিরা তার ছোট ছেলে হাসান মাহমুদ বাবলু ওরফে রাজের কেরানীগঞ্জের বাসায় আসে এবং তারা জুরাইন থেকে 2টা মোবাইল সিম কিনে ব্যবহার করে। বাবা আমার বক্তব্য যেটা পত্রিকায় প্রকাশ হয়েছে, আমি ব্যানে করছি না, সেটা অনুযায়ী ঘাতক যে এখন ভারতে আছে এমন কোন তথ্য নাই। ওয়াকারের পথ বালক প্রথম থেকে অপরাধীদের খোঁজাকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে না এবং নিরুৎসাহিত করেছে না যে চলেই গেছে, তো এখন আর খুঁজে লাভ কি? ওয়াকারের পথ বালক অপরাধীদের একটা ভুয়া সেলফি শেয়ার করে বলে গোয়েন্দারা নাকি তার ফোন ইন্টারসেপ্ট করে পাইছে। এইরকম আজগুবি দাবিকে কম্পিউটার ইঞ্জিনিয়ার হাস্যকর বলে ব্যাখ্যা করছে এবং কেন এটা মিথ্যা দাবি এবং অসম্ভব ঘটনা সেটাও ব্যাখ্যা করছে। তবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ আরজেল সাইরের দাবি মিথ্যা উল্লেখ করে তাকে চ্যালেঞ্জ করেছেন। আইটি এক্সপার্ট তানভীর আহমেদ গণমাধ্যমকে জানান, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বলছি, জুলকারনাইন সায়ের 100% ভুয়া তথ্য দিয়েছে। সে দাবি করছে অপরাধীরা অন্যের মোবাইলে সেলফি পাঠাইছে আর সেটা গোয়েন্দা সংস্থা ইন্টারসেপ্ট করে এই ছবি পাইছে।
2026-এ এসেও এই কথা বিশ্বাস করার মতো নয়। পদ বালককে বলছিল আইসে ডিবেট করতে, করে নাই। এই 3টা ঘটনা থেকে এটাই প্রমাণিত হয় যে ওয়াকারের পদ বালক আর ডিজিএফআই প্রথম থেকে হাদির ঘটনা নিয়ে আসল অপরাধীকে আড়াল এবং রক্ষা করার জন্য একের পর এক মিস ইনফরমেশন আর স্মোক স্ক্রিন ছড়ায় গেছে। এই ইন্ডিয়ার দালাল পদ বালক বাংলাদেশের জনগণের 1 নাম্বার শত্রু, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। যাই হোক, তবে যদি কেউ বলে যে প্রথম আলো ডেইলি স্টারের আর সায়নেটের বিরুদ্ধে অবিরাম ফাইট দিয়ে গেছি, আমি তাদের জয় বাংলা করার ইচ্ছা পোষণ করেছি, এটা সত্য। এর জন্য যদি আমরা দায় দিতে চাই, দিতে পারে, ফেয়ার এনাফ, আমিও দায় নিতে রাজি আছি। তবে সাথে উদিসি আর সিবিবি জয় বাংলা করতে চাইছি, এবার হয় নাই, হবে ইনশাল্লাহ। আমি প্রত্যেকটা ইনস্টিটিউটকে অসংখ্যবার তারা কি কি আকাম করতেছে সেটা দেখাই দিছি, বলছি সংশোধিত হইতে হয় নাই। আমি প্রথম আলোর সামনে জিয়াফত করেছি, দাবি ছিল প্রথম আলো ডেইলি স্টারের সম্পাদকীয় নীতি পরিবর্তন করতে হবে, করে নাই, তাদের শয়তানি চালায় গেছে। কয়েকদিন আগে ডিসেন্ট দেখাইলো কিভাবে জামাত, বিএনপি, হেফাজত আর আওয়ামী লীগের কর্মসূচিতে সহিংসতার ভাষা প্রথম আলোতে আলাদা আলাদা, পুরা ভাষা আলাদা, এক একটা সংগঠনের জন্য এক এক রকম ভাষা। আওয়ামী লীগের জন্য সবচেয়ে সফট, কোনো পরিবর্তন নাই। জিয়াবতে আমাদের পিটায় তাড়ানো হইলেও সে কি উল্লাস ডেইলি স্টার আর প্রথম আলো সাংবাদিকদের। তো এটা বলে মানুষদের মনে থাকে, মনে না থাকলেও আমরা মনে করাই দেব। এখন প্রশ্ন, ছায়ানটে কেন হামলা? ছায়ানট কি গান শিখায়? না, গান না। তারাই বলে মুক্তিযুদ্ধের চেতনা বিনির্মাণ ছায়ানটের লক্ষ্য। এটা তো আওয়ামী বয়ান তৈরির সফট পাওয়ার, এটা তো জনগণ চিনে। হাসিনা পলায় গেছে, এরা তো আগে সেই কাজ করে যাচ্ছে। 2024-এ 5ই আগস্টের পর ফ্যাসিবাদের বিরুদ্ধে কোন কাজ করেছে এরা? করা লাগলো নি, করে নাই। 2025-এ পয়লা বৈশাখে তারা বলে বাঙালি জাগবেই, সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরবেই, মানে এখন নাই, সার্থক হবেই মানুষ, দেশ, এই পৃথিবীকে ভালোবেসে চলবার মন্ত্র, মানে সময়টা চলে গেছে, আবার আপাসট করে ফিরে আসবে। এখন সবাই মিলে সুন্দর করে দিন কাটাইতেছি না, এই কান্নাকাটি ওদের থাকবে। এই গান তো করতে আসে নাই, রাজনীতি করতে আসছে। মাইক খাবে না? আমাদের হাদিও একটা কালচারাল ফ্রন্ট করেছিল, ইনকিলাব মঞ্চ, ওরা তো মাইরাই ফেললো আওয়ামী লীগের লোক। তার পাল্টা তো আপনাদের ভাঙচুর হইতেই পারে, মাইনা নেন। আওয়ামী লীগ তো এতদিন একটা ভাব নিছে কি, গিলে করা পাঞ্জাবি পরবে, একটা পাশে চটি ব্যাগ থাকবে, সিধি করে চুল আঁচড়াবে, হ্যাঁ, এরপরে একটু একটু রবীন্দ্রনাথ করবে, শান্তিনিকেতনী ভাষায় বলবে, অশুদ্ধ অশ্লীল একদমই বলা যাবে না। এই করে 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 আসাদুজ্জামান নূর শুধু গণহত্যাই করবে না, তার গাড়ি বহরে যারা হামলা করছে তাদেরকে গুম করছে, খুন করছে। এই যে ছায়ানটি, এই যে উদিচি, এই পুরো গ্রুপটা তাদের প্রোডাক্ট করা। এই যে হুমায়ুন আহমেদের সাহেবের যে নাটক করতো আমির খসরু, কি জানি খসরু, ভুলে গেছি, স্বাধীন খসরু, ভাবেন 54 বছর বয়স এই স্টুপিডটার। মানে আওয়ামী লীগ যে কত বড় স্টুপিড হইতে পারে, ওদের সব গেছে। মানে ওরা এই দুনিয়ার সমস্ত নারী অধিকারের তো টেন্ডার নিয়ে আসছে, নারী অধিকার নিয়ে কথা বলবে, ওরা সংস্কৃতি কর্মী। এই যে একজন মহিলা উপদেষ্টা, তার ছবিটা পিছনে রাইখা যেই ভাষায় যা বলতেছে, এইটা তো ছাপরি বললেও হয় না, এটা দুনিয়া কোথাও নাই, এটা কোনো ক্লাসই নাই। মূলত আওয়ামী লীগ এই ক্লাসেই বিলং করে। তো আওয়ামী লীগ যে এই ক্লাসে বিলং করে, এইটা যাতে ধরা না পড়ে, এই জন্য তারা এইরকম গিলে করা পাঞ্জাবি, অনেক বুদ্ধিজীবী, তাত্ত্বিক, এই যে তাদেরকে দিয়ে 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 প্রচুর ভেগ কথাবার্তা বলাইতো। আপনি অর্ধেক বুঝবেন না, আলো আধারি ভাষা, চর্যাপদের মতো, মানে বিরাট একটা তাত্ত্বিক ব্যাপার। এই বলে বলে তারা বাঙালি জাতীয়তাবাদের নামে বাংলাদেশকে টুঙ্গিপাড়ার কলোনি বানাইছিল। আমাদেরকে এখন যেটা করতে হবে, সেই কলকাতা এবং টুঙ্গিপাড়ার কলোনিয়ালিজম ভেঙে ঢাকার বাংলাদেশ গড়ে তুলতে হবে। আর বাংলা মানে আর এখন আর কলকাতা না, বাংলা মানেই বাংলাদেশ। এই স্বাধীন পরিচয়ের জন্য আমাদের দীর্ঘ প্রস্তুতি নিতে হবে, মনস্তাত্ত্বিক লড়াই, সাংস্কৃতিক লড়াইয়ের জন্য। আমি আশা করছি যে আপনারা সবাই যে যার পরিসরে, জুলাই শুধু বাঁচিয়ে রাখলে হবে না, জুলাইকে মাথা উঁচু করে বাঁচিয়ে রাখতে হবে, তাহলেই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বাঁচবে, বাংলাদেশ বাঁচবে। হাদির লড়াইকে রক্ষা করার জন্য, নতুন বাংলাদেশকে রক্ষা করার জন্য, বিপ্লবকে রক্ষা করার জন্য, এবং যে ইনসাফ, মর্যাদা এবং আদর্শে অবিচল থাকার কারণে হাদিকে জীবন দিতে হয়েছে, সেই সুমহান লক্ষ্যের স্বার্থে আমাদের এই দায়িত্ব পালন করতেই হবে। আমরা সেটা করব ইনশাল্লাহ। হাদির রক্তের উপর দিয়ে যে ঐক্য প্রতিষ্ঠা হয়েছে, সেই ঐক্যই আগামীর বাংলাদেশ। ওই ঐক্যই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে। বাংলাদেশে বিএনপি, আওয়ামী লীগ, সুশীল আর ইন্ডিয়াকে একসাথে পরাজিত করতে হবে আগামী নির্বাচনে ইনশাল্লাহ।
হাদির রক্তের উপর দিয়ে যে ঐক্য তৈরি হয়েছে আজকে শহীদ মিনারে, সেই ঐক্য কোনো আপোষের ঐক্য না, ওইটা ভয় অতিক্রম করার ঐক্য। এই ঐক্যই আগামীর বাংলাদেশ গড়বে।